বন্ধুগণ, আপনাদের সবাইকে নমস্কার। আমি শক্তিনিধি রঞ্জন বিশ্বাস, এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কয়েকটা কথা বলবো। গত 3-4 দিনের মধ্যে পশ্চিমবাংলায় বিজেপি দলের সর্বোচ্চ 2 জন নেতা মিটিং করে গেলেন। একটা মিটিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন উত্তরবঙ্গে, আর গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিটিং করেছেন কলকাতায়। দুটো মিটিংয়েই মূল বিষয়বস্তু হলো তারা অপারেশন সিঁদুর, এই যে পাকিস্তানের সাথে 4 দিনের যুদ্ধ হলো, সেই যুদ্ধে তাদের বাহাদুরি প্রচার করে গেলেন। আপনারা অমিত শাহর ভাষণটা শুনুন। সেখানে তিনি সরাসরি বারে বারে বলেছেন নরেন্দ্র মোদীর সিঁদুর অপারেশন, নরেন্দ্র মোদীর লড়াই, এটা দেশের লড়াই, দেশের সেনাবাহিনীর লড়াই, এই কথা তিনি বলছেন না। প্রধানমন্ত্রী এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন তাও বলছেন না, উনি বলছেন মোদী। এই যে মোদী মোদী বলে গোটা দেশের বিরোধীরা, সেনাবাহিনী সবাই ঐক্যবদ্ধভাবে পাকিস্তানের সাথে এই যে লড়াইয়ে সামিল হলো, সহযোগিতা করলেন, সমর্থন করলেন, এইটা কিন্তু আর তাদের কথায় আসছে না। আমার মনে হয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা বুক বাজিয়ে বলছেন, একদম বুকে আঘাত করে করে তারা বলছেন, বুক কাঁপড়ে, যে সিঁদুর অপারেশনে, পাকিস্তানের সাথে যুদ্ধে তারা কি পরিমাণ বাহাদুরি দেখিয়েছেন, কতটা তাদের অ্যাচিভমেন্ট হয়েছে। অ্যাচিভমেন্ট না হলে তার এইগুলো এরকম করে বুক থাপড়ে বলেন না। কিন্তু বুকে থাপ্পড় মারার আগে যে কেউ যদি বুকে ব্যথা থাকে তাহলে কিন্তু এইভাবে বুক চাপড়ে কথা বলা যায় না। এই যুদ্ধে আমাদের বেশ কিছু সৈন্য মারা গেছেন, অনেক সাধারণ মানুষ মারা গেছেন, এবং সব মিলিয়ে সেটা শতাধিক না হলেও 100-র কাছাকাছি একটা সংখ্যা। এইটা আমরা হারিয়েছি, এটা আমাদের ভারতবর্ষের বেদনার। তার মানে আমি বলছি না যে যুদ্ধে ক্ষয়ক্ষতি হবে না, নিশ্চিতভাবে যুদ্ধে ক্ষয়ক্ষতি হবে, কিন্তু এই যে ক্ষতি, সে ক্ষতির জন্য কি বুকে ব্যথা লাগে না? বুকে যদি ব্যথা লাগে তাহলে এইভাবে বুক বাজিয়ে তারা কথা বলতে পারেন না। তাদের কথা এই বক্তৃতায় স্মরণ করা দরকার, সেইগুলো কিন্তু হচ্ছে না। আর আপনারা একবার ভেবে দেখুন যে আসলে কি আমাদের বুক বাজিয়ে বলার মতো কোনো অ্যাচিভমেন্ট হয়েছে? আমি এটা সেনাবাহিনীর দুর্বলতার কথা বলছি না, আমি এটা বলছি মোদী সরকারের দুর্বলতার কথা। আমরা যে লড়াই শুরু করেছিলাম, সেই লড়াইয়ের মূল কথা ছিল, মোদী সাহেবই ঘোষণা করেছিলেন যে সন্ত্রাসবাদের উচ্ছেদ, সন্ত্রাসবাদ, সন্ত্রাসী এবং
সন্ত্রাসের মদতদাতা তাদের উচ্ছেদ, উচিত শিক্ষা, সেটা কি আমরা পেরেছি? আমি গোটা দেশবাসীর কাছে বলছি যে কেউ কি আমরা এই দাবি, এই কৃতিত্ব দাবি করতে পারছি? আমরা কাগজে দুটো তিনটে নাম দেখছি যারা চিহ্নিত সন্ত্রাসবাদী বলে আমরা জানি, কাগজেও লেখালেখি হচ্ছে, সরকারও বলছে। সেই যে দুজন বা তিনজন কুখ্যাত সন্ত্রাসী, তাদের কি এই যুদ্ধে পাকড়াও করা সম্ভব হয়েছে? তারা কি খুন হয়েছেন? ভারত সরকার কিন্তু সে দাবি করেনি। আসলে সেটা কিছুই হয়নি। পহেলগামে ঘটনাটা ঘটেছে। ঘটনাটা পহেলগামে কিছু মানুষ ঘটিয়েছেন। ভারতের সন্দেহ এরা পাকিস্তানি বা পাকিস্তানের মদতে তারা এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু সন্দেহ তো সন্দেহই। আজ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা গেল না, সঠিকভাবে চিহ্নিত করা গেল না। কেন? এটা কি সরকারের বুক বাজিয়ে কথা বলার মতো কোনো ঘটনা? পহেলগামে কোনো নিরাপত্তা ছিল না। পহেলগামের মতো জায়গাতে এরকম একটা ঘটনা ঘটলো, সেখানে সামরিক বাহিনীর লোক পৌঁছাতে, পুলিশ পৌঁছাতে 2 ঘন্টা টাইম লাগলো। আমরা তো সরকারের এসব দুর্বলতা দেখেছি। মনে করা হচ্ছে যে পাকিস্তান আছে, ঠিক আছে, তাহলে এই যে আক্রমণ, এটা তো মিথ্যা নয় যে বিদেশের মাটিতে আক্রমণ প্রথমেই করেছে ভারত। সেটা সন্ত্রাসবাদীদের ঘাঁটি হোক, সন্ত্রাসবাদীদের বাড়ি হোক, যাই হোক না কেন, সেটা বিদেশ। সেই বিদেশের মাটিতে ভারত আক্রমণ করেছে প্রথমে, এইটাতে কোনো ভুল নেই। আক্রমণ করার কারণ যা আছে আমি সে নিয়ে কোনো কথা বলছি না। আমি এই কথাটা বলছি ভারতকে দোষারোপ করার জন্য না। আমি এই কথাটা বলছি যে এই আক্রমণ যখন হয়েছে, এটা তো পহেলগামের ঘটনার পরের দিন ঘটেনি, কয়েকদিন সময় নিয়ে এই স্ট্রাইকটা হয়েছে। তার মানে ভারতের দিক দিয়ে পর্যাপ্ত প্রস্তুতি, আক্রমণ এবং ডিফেন্স দুটোই ঠিকভাবে করে নিয়ে এই স্ট্রাইকটা করার দরকার ছিল। আর যদি তা করাও হয়ে থাকে তাহলে আমাদের ক্ষতি কম হলো না। আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান বলছেন যে 2 দিন 3 দিন 4 দিনের যুদ্ধ, 2 দিন বা 3 দিন আমাদের সৈন্যবাহিনী খুব বেশি কিছু করতে পারেনি। আনন্দবাজার কি লিখেছে সেটা একটু শুনুন। আনন্দবাজার লিখেছেন, কতগুলো যুদ্ধ বিমান খোয়া গেছে সেটা বড় কথা নয়। অনিল চৌহান বলছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ ভারতের, কতগুলো যুদ্ধ বিমান খোয়া গেছে সেই সংখ্যাটা বড় কথা নয়। ভালো দিক হলো আমরা বুঝতে পেরেছিলাম কোথায় রণকৌশলগত ভুল হয়েছে। তাহলে আক্রমণটা যখন আমাদের দিক দিয়ে, মানে স্ট্রাইকটা যখন আমাদের দিক দিয়ে হলো, রণকৌশলগত দিকগুলো তো পাকিস্তান হয়তো সময় না পেতে পারে,
যেহেতু আক্রমণ এদিক দিয়ে হয়েছে, কিন্তু যারা আক্রমণ করছে তাদের তো এটা গুছিয়ে গেছে করার কথা ছিল। সেইটা চিফ অফ ডিফেন্স স্টাফ বলছেন যে আমাদের রণকৌশলগত ভুল হয়েছে, তা সংশোধন করা হয়েছিল, দুদিন পরে তা রূপায়ণ করা হয়েছিল। আমাদের যুদ্ধ বিমান ফের উড়েছিল, প্রথম উড়েছিল যখন স্ট্রাইকটা হয়, তারপর বলছে যুদ্ধ বিমান ফের উড়েছিল, দূরপাল্লার নিশানায় আক্রমণ করেছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে এই আক্রমণ করে যে লোককে আক্রমণ করা হয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়নি। আমরা যখন যুদ্ধবিরতি করেছি, আমি যুদ্ধবিরতির পক্ষে, আমি যুদ্ধ করার পক্ষে নই, তো যখন যুদ্ধবিরতি করেছি তখন কি পাকিস্তান বলেছে যে আমরা ওই যে চিহ্নিত যে সমস্ত সন্ত্রাসী তাদের ভারতের কাছে তুলে দেব, বা তাদের ক্রিয়াকলাপ আমরা আর পাকিস্তানের মাটিতে হতে দেব না, এরকম কোন প্রতিশ্রুতিকে আদায় করা সম্ভব হয়েছে? এর কোনোটাই হয়নি। কোনোটাই যদি না হয়ে থাকে এই সন্ত্রাস দমন প্রশ্নে, তাহলে বুক বাজানোর মতো কি হলো? তাহলে বুক বাজিয়ে বলার মতো কি হলো? আসলে মানুষকে এই মিথ্যা উন্মাদনা, মিথ্যা কথা বলে মানুষকে উৎসাহিত করা, মানুষকে পার্টির পতাকা তলে সমবেত করার যে চেষ্টা, এইটা নিশ্চিতভাবে যারা বিজেপি করেন না তারা বিরোধিতা করবেন। আর দেখুন, কাশ্মীর নিয়ে সমস্যাটা হচ্ছে এখন থেকে 75-78 বছর পুরনো। 75 বছর 78 বছরে কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। এইটা নিশ্চিতভাবে বিজেপি বলে কংগ্রেসের দুর্বলতা, নিশ্চিতভাবে কংগ্রেসের দুর্বলতা, তারা এইটা সমাধান করতে পারেনি। আমি সমাধান বলতে এইটা বলছি না যে কাশ্মীর দখল করতে পারেনি, এটা আমি বলছি না। কাশ্মীর দখল করুক, কাশ্মীর পাকিস্তানকে দিয়ে দিক, কাশ্মীর স্বাধীন হোক, যাই হোক না কেন, আলাপ আলোচনার মাধ্যমে, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে, জোর জবরদস্তির মাধ্যমে যদি এই সমস্যার সমাধান কংগ্রেস না করতে পেরে থাকে, সেই দুর্বলতা নিশ্চিতভাবে কংগ্রেসের, তারা পারেনি। কিন্তু আজকে মোদী সাহেব এই যে বুক বাজিয়ে ভোট চাইছেন, আমাদের পশ্চিমবঙ্গে এসেছিলেন দুদিন আগে, তিনি কি সেই কাশ্মীর দখল করতে পেরেছেন? দখল যদি নাও করতে পারেন এই যুদ্ধের মাধ্যমে, তার কিছু অংশ দখল করতে পেরেছেন, যেটা মিটিং করে বলা যায়, বুক বাজিয়ে কিছু বলা যায়, সেটা হয়নি। এমনকি একটা আন্তর্জাতিক পরিবেশ তৈরি করতে পেরেছেন যাতে মনে হয় যে খুব তাড়াতাড়ি আমরা কাশ্মীর সমস্যার আমাদের পক্ষে একটা সমাধান করে নিতে পারবো, এরকম কোনো আলাপ আলোচনাও হয়নি। শুধু তাই না, আপনিও জানেন, আমরাও জানি, আমেরিকার প্রেসিডেন্ট 8-10 বার বলেছেন যে আমরা এই যুদ্ধ থামিয়েছি। তার মানে তারা দাবি করছেন, তারা ধমক দিয়েছেন পাকিস্তান এবং ভারতকে, যুদ্ধ বন্ধ করো। সেই ধমক খেয়ে দুই দেশ যুদ্ধ বন্ধ করে দিয়েছে। আমি জানি না কাশ্মীরের প্রধানমন্ত্রী কি বলে, আমি জানি না পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বলে বেড়াচ্ছেন, তিনিও মোদীর মতো বলে বেড়াচ্ছেন কিনা আমরা সেটা জানি না, সে খবর আমরা সবসময় পাই না।
কিন্তু এই যে আমেরিকার বা ট্রাম্পের কথায় এভাবে কোনো কিছু অ্যাচিভ না করে, কোনো কিছু অর্জন না করে যুদ্ধ থামিয়ে দেওয়া, এইটা কি বুক বাজিয়ে বলার মতো কিছু? যুদ্ধ থামিয়ে দেওয়াতে আমার কোনো আপত্তি নেই, যে হ্যাঁ ঠিক আছে, যুদ্ধ শুরু হয়েছিল, যুদ্ধ আমরা থামিয়ে দিয়েছি, কারণ যুদ্ধ হলে সব পক্ষের ক্ষতি, গোটা মানব সমাজের ক্ষতি। কিন্তু সেইটা নিয়ে যখন আমি বুক বাজিয়ে কিছু বলবো, সেটা কি করে সম্ভব? আঙুল তুললেন ট্রাম্প, আর আমি ভয়ে যুদ্ধ বন্ধ করে দিলাম। তিনি বারবার দাবি করছেন, যদি ট্রাম্পের দাবি ঠিক না হয় তাহলে মোদি বলছেন না কেন যে না আমরা এই কারণে আমরা যুদ্ধ বন্ধ করেছি? তারা বলছেন না কেন? আর তারপরে অনিল চৌহানের কথায় বোঝা যায় 4 দিনের যুদ্ধের মধ্যে 3 দিন পরে গিয়ে যখন আমরা একটু গুছিয়ে নিয়েছি, প্রতি আক্রমণে যেতে পারছি, আমাদের ত্রুটি বিচ্যুতিটুকু আমরা সংশোধন করে নিয়ে, তখন যদি গভর্নমেন্ট লাগাম টেনে ধরে, এটা তো সেনাবাহিনীর কোনো ত্রুটি নয়। এই ত্রুটি যে কোনো কারণেই হোক, ভয় পেয়ে হোক, আর অন্য যে কোনো জায়গার যে কোনো কারণেই হোক, এইটা সরকারের ত্রুটি, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে এটা বুক বাজিয়ে বলার মতো কিছু নয়। আর যা হয়েছে, যেটুকু যা হয়েছে, সেটা মোদির অ্যাচিভমেন্ট। আমাদের মূল আপত্তি, মোদির অ্যাচিভমেন্ট কেন বলা হবে? এটা ভারতীয়দের অ্যাচিভমেন্ট, ভারতীয় সেনাবাহিনীর অ্যাচিভমেন্ট। এই কথা কেন বলা হবে না? একটা দল কেন তার কৃতিত্ব নিতে যাবে? একটা দল এই কৃতিত্ব নিতে গেলে, আমি যেভাবে কথাগুলো বলছি, এরকম কথা আরো অনেকে বলবেন। 2 দিন আগে বলেননি, আজকে হচ্ছে, কালকে আরো কথা আসবে। এবং এইটা আমরা দেশবাসী বুঝে গেছি। মোদী সাহেব, অনিল চৌহান যেটা বলছেন সেটা বিদেশের মাটিতে গিয়ে বলছেন, তারপরে আমরা ভারতীয়রা জানছি। আপনি এই কথা বলেননি, বিরোধী দলের যে মিটিং হয়েছে সেখানে কথা বলেননি, আপনি চেপে যাওয়ার চেষ্টা করেছেন। ফলে আরো কত কিছু আগামী দিনে প্রকাশ ঘটবে। আমি বলছি, মোদী সমর্থক যারা, তাদের বলছি যে আপনারা বুঝে নিন এই সমস্ত কিছু দিয়ে, যে এইটা খুব বুক বাজানোর মতো কিছু হয়নি। আর লড়াইটা কার সাথে? আপনি যদি কলকাতা ময়দানের হিসেব যদি করেন, তাহলে বলা যায় ইস্টবেঙ্গল বা মোহনবাগান ক্লাবের সাথে কালীঘাটের লড়াই। ইস্টবেঙ্গল বা মোহনবাগান ক্লাবের সাথে কালীঘাট ক্লাবের লড়াই। পাকিস্তান আর ভারতের তুলনা করতে গেলে তো তার থেকে অন্যরকম কিছু তুলনা করা যায় না। বুক বাজানো যেত যদি চীনকে একটা কিছু শিক্ষা দিয়ে, চীনের সাথে লড়াই করে শিক্ষা যদি নাও দিতে পারি, অন্তত খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেও বুক বাজিয়ে বলা যেত যে চীন আমাদের পরিচিত করতে পারেনি, চীনের আমরা মোকাবেলা করেছি, তাহলে এটা বলা যেত। পাকিস্তানের সাথে লড়াই করে আমি জেতা হারার কথা বলছি না, কার কত ক্ষতি বৃদ্ধি হয়েছে 4 দিনের লড়াই তার কিছু বোঝাই যায় না। ভারত হেরে গেছে, আমি সে কথা বলছি না। কিন্তু এটাও ঘটনা, পাকিস্তান যে 6টা বিমান ধ্বংস করার কথা বলেছিল, এই যে অনিল চৌহান তাতে বলছেন, অনিল চৌহান বলছেন আমাদের বিমান খোয়া গেছে। বিমান খোয়া গেছে মানে মিনিমাম একটা বিমান খোয়া গেছে। কিন্তু অনিল চৌহান সে কথা বলছেন না কেন? যখনই বলছেন না, তার মানে হলো পাকিস্তান যা দাবি করেছে 6টা না হলেও 6টার কাছাকাছি কিছু একটা হয়েছে। এইটাই তো যুক্তিতে মানুষ বুঝবে।
এটা আমাকে দোষ দেবেন না, মানে যে কেউ এরকম মনে করবে চলে না হলো অন্তত 5টা 4টা বিমান খোয়া গেছে, এরকমই তো মনে করবেন, যেটা সেই জন্য বলছে না। আগামী দিনে নিশ্চয়ই জানা যাবে। তো এই যে সব ঘটনাগুলো, আমার বক্তব্য হলো যে মোদি সাহেব যেভাবে এই দাবি করছেন এইটা তিনি একেবারেই ঠিক করছেন না, এবং এইটা বন্ধ করা দরকার। কংগ্রেসের প্রেসিডেন্ট বলেছেন যে এটা উচিত নয়, এইটা সুস্থ মানুষে করে না, একজন সুস্থ প্রধানমন্ত্রী এরকম করেন না। প্রধানমন্ত্রীর পদমর্যাদার অবমূল্যায়ন হচ্ছে মোদি সাহেব যাতে করছেন। ফলে যারা মোদি সাহেবকে নিয়ে মাথায় নিয়ে নাচানাচি করার কথা ভাবছেন তাদের বুঝতে হবে যে আসলে মোদি এই দেশের ক্ষমতায় থাকলে যে কোনো সময় যে কোনো ধরনের বড় বিপর্যয় কিন্তু ভারতীয় জাতির উপর নেমে আসতে পারে। এই একটা দিক। এই অপারেশন সিঁদুর না হলে কিন্তু এইভাবে এক্ষুনি এই মোদি সাহেব, অমিত শাহ এরা বাংলাতে এইসব মিটিং করতে আসতেন কিনা আমার যথেষ্ট সন্দেহ। ফলে তারা এইটাকে ফেরি করছেন। যে ভাষাতেই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে সিঁদুর বেচতে এসেছেন, এইটা কিন্তু এই কথার অন্তর্নিহিত যে বিষয়টা, এটা যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে তিনি খারাপ বলেননি, আসলে তারা এটা করতে এসেছেন। ফলে এইটা করতে দেওয়া যাবে না। এইটা করে বিজেপিকে 2 কদম এগিয়ে যাবে, যেটা তাদের প্রাপ্য নয়, যে সম্মান তাদের প্রাপ্য নয়, এইটা করা যাবে না। এইটা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরোধিতা করতে হবে। আরো একটা জিনিস দেখুন, এই সমস্ত জিনিসগুলো যখন করছেন, বক্তৃতায় এসে সিঁদুর অপারেশনটাই বলছেন। এর আগে কি বলতেন? গত 10 বছরে পশ্চিমবঙ্গে এইসব নেতারা যখন মিটিং করতে আসতেন, তার সিংহভাগ, যদি সিংহভাগ না হয় তাহলেও একটা বড় অংশ জুড়ে তাদের বক্তব্যের মধ্যে থাকতো এই মতুয়া উদ্বাস্তু তাদের নাগরিকত্ব দেব। দেখুন, এইটা শুরু করেছেন সেই বারাসাতের কাছারি ময়দান, সেটা এখন থেকে 12 বছর আগের ঘটনা। কৃষ্ণনগরের ওই ময়দান, যখন উনি প্রধানমন্ত্রী হননি তখনই বলেছেন ক্ষমতায় গেলে আমি নাগরিকত্ব দেব। তারপরে ঠাকুরবাড়িতে এসেছেন, মোদি এসছেন, অমিত শাহ একাধিকবার এসছেন, বলেছেন নাগরিকত্ব দেব। আজকে 12 বছর পরে বা এত বছর পরে আজকে কি হয়েছে? কোনো সমস্যার সমাধান হয়নি। আমি অত ডিটেলসে যাচ্ছি না, কোনো সমস্যার সমাধান হয়নি। হয়তো 2-4 পেয়েছেন, সেটা অন্য প্রশ্ন। সমস্যার কোনো সমাধান হয়নি। কেন? যে সমস্যার সমাধান এখনো হয়নি, 2 বক্তৃতা করে গেলেন, তারা তাদের ভাষণের মধ্যে এই প্রসঙ্গ কতটুকু বলেছেন? তারা বলছেন না। কেন বলছেন না? এই কেন বলছেন না, এটা উদ্বাস্তু মানুষকে বুঝতে হবে। এইটা মতুয়াদের বুঝতে হবে যে আসলেই এরা ধাপ্পাবাজ, এরা ধাপ্পা দিয়েই ভোট করান। এখন বলছেন যে আমি শান্তনুকে বলেছি সবাইকে আবেদন করতে বলেন, আমরা নাগরিকত্বের ব্যবস্থা করে দেব। আবেদন করলেই যদি নাগরিকত্বের ব্যবস্থা হয়ে যায় তাহলে রুলসটা করেছো কেন? রুলসে তুমি ওই ডকুমেন্ট দেওয়ার কথা বলেছো কেন? আবেদন করতে গেলে বলছো ওই 9টা ডকুমেন্ট লাগবে, যে সে বাংলাদেশের নাগরিক ছিল কিনা। আবেদন করতে গেলে ওই 20টা ডকুমেন্ট লাগবে, যে সে 14 সালের আগে এসেছেন কিনা। তারপরে আবেদন করে পাবো কি পাবো না অনিশ্চিত, কতদিনে পাবো জানি না। কি করে মানুষ ভরসা করবেন? এবং মানুষ যে ভরসা করছেন না,
অন্তত 1 কোটি বা তার বেশি মানুষের সমস্যা এখনো অব্দি পার্লামেন্টে কথা হয়েছে। সুস্মিতা দেব জানতে চেয়েছিলেন যে সিএ 19 কত মানুষ নাগরিকত্ব পেয়েছেন। সুস্মিতা দেব বলেছিলেন আমরা কাগজে দেখেছি 350 জন পেয়েছেন। আমিও দেখেছি কোন কোন কাগজে এটা লিখেছে, সেটা একটু আগের সময়কার কথা। তাই জানতে চেয়েছিলেন তারপরে আর কতজন পেয়েছেন। স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী বলতে পারেননি, বলেছেন হাজারো মানুষ পেয়েছেন। নির্দিষ্ট তথ্য বলতে পারেননি। নির্দিষ্ট তথ্য বলতে পারেননি কেন? ওই সেটাই অনিল চৌহানের মতো 5টা বিমান খোয়া গেছে বললে এটা একটা সমস্যা হয়ে যায়, বা 4টে বিমান খোয়া গেছে এটা বললে সমস্যা হয়ে যায়, যে জন্য ওইভাবে কথার কাছে এড়িয়ে যাচ্ছেন। আর কত মানুষ যদি ইতিমধ্যে যদি 10 লাখ লোক নাগরিকত্ব পেয়ে যেতেন, তাহলে ওরা বলে দিতেন এই 10 লাখ, এত হাজার, এতটা মানুষকে আমরা নাগরিকত্ব দিয়েছি। আসলে যা পেয়েছেন মানুষ নাগরিকত্ব, যা দেওয়া হয়তো সেটা বললে জাত মান থাকে না, তাতে জাত থাকে না, মান থাকে না, যে কারণে তারা বলেছেন হাজারো লোক পেয়ে গেছেন। তার মানে 1 কোটি লোকের মধ্যে 1000-2000 লোকও যদি পেয়ে যায়, আমি ধরে নিচ্ছি 1000-2000 লোক পেয়ে গেলে যাদের 3/4 পেয়েছে পশ্চিম পাকিস্তানের লোক। পশ্চিম পাকিস্তান থেকে আসা লোক যদি 1,500 লোক পেয়ে থাকেন, তাহলে অন্তত 1000-1200 লোক অধিককার লোক পেয়েছেন। বাঙালিদের দিক দিয়ে খুব একটা কিছু হয়নি এবং হবে না। এবং হবে না মানে কি, এত চেষ্টা হচ্ছে যে মানুষ যাতে আবেদন করেন। মানুষ করছেন না কেন? মানুষ করছেন না, মানুষ আসলেই ভরসা পাচ্ছেন না। মানুষের এই সেন্টিমেন্টটা বুঝতে হবে। আপনারা যে আইন কানুন করেছেন সেটা যে যথেষ্ট নয়, এটা আজকে পরিষ্কার। আপনি বলুন তো দেখি, আমি বিজেপি নেতাদের বলছি, আপনারা যখন 2014 সালের আগে যারা এসেছে মানে আমি মুসলমানদের কথা বলছি না, আমি বলছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা এসেছেন, আপনারা তো বলছেন তাদের নাগরিকত্ব দেবেন, দিন না, তাদের ডিক্লেয়ার করুন না যে 2014 সালের আগে আসার জন্য যে আমরা 20টা ডকুমেন্ট রুলসে বলেছি, তার যে কোনো একটা হলে সে ভারতবর্ষের নাগরিক, কোনো আবেদন করার দরকার হবে না। কেন এই কথা বলছেন না? আপনারা বলতে পারেন এরকম কোনো আইন নেই। কে বলেছে আইন নেই? এই দৃষ্টান্ত, এই আইন তো ভারতবর্ষে আছে। আইন না থাকলে আইনটা একটু পাল্টে নিন। কিন্তু দৃষ্টান্ত, এইরকম আইন তৈরি করার দৃষ্টান্ত তো রয়েছে। আসামের ক্ষেত্রে, আসামে 1971 সালের আগে আসলে তাকে দরখাস্ত করতে হয়? তাকে দরখাস্ত করতে হয় না, আবেদন করতে হয় না। সুপ্রিম কোর্ট 14টা ডকুমেন্টের কথা বলেছে। সেই 14টা ডকুমেন্টের যে কোনো একটা দেখাতে পারলে তিনি ভারতবর্ষের নাগরিক, যদি তারা আসামে বসবাস করেন। তাকে আবেদন করতে হয় না। তো বিজেপি যখন এটা দিতে চাইছেন, তাহলে 2014 সালের আগে যারা এসেছে এই ডকুমেন্টগুলো, ওই 20টা ডকুমেন্টের একটা দেখালে আপনি তাকে ভারতের নাগরিক হিসেবে ডিক্লেয়ার করুন। তাহলে আপনার সদিচ্ছা আমরা বুঝতে পারতাম। কিন্তু সেইটা তো নেই, সেই সদিচ্ছা আপনাদের নেই। আপনারা জানেন এইভাবে নাগরিকত্বের জন্য আবেদন করে এই মানুষের খুব অল্প মানুষ পেলেও পেতে পারেন, এই সমস্যার সমাধান হবে না। ফলে এটা একটা দিক। এইটা আজকে আমি বলছি, এখানকার যারা উদ্বাস্তু মানুষ, মতুয়া মানুষ, এইসব নেতারা আজকে এখানে মিটিং করতে এসছে, এই চ্যাপ্টার কিন্তু তারা ক্লোজ করে দিয়েছেন। তারা এখন সিঁদুর নিয়েই আছেন। আর আপনাদের ওই সমস্যা নিয়ে মাথা ঘামাবেন না। ওই যে বলছেন শান্তনুকে বলে দিয়েছেন, শান্তনুকে যেটা বলে দিয়েছেন ওটা বলার কথা। ওরকমই যদি হতো তাহলে তো রুলস তৈরি করার দরকার হতো না। 2016 সালে বিল, 2019 সালে আইন তৈরি হয়ে গেছে। আজকে 19 সালের পরেও 6 বছর হয়ে গেছে। ওরকম যদি হতো তাহলে রুলস টুলসের কি দরকার ছিল? রুলসটা তো আমরা করিনি, রুলসটা তো মোদী করেছে, অমিত শাহ করেছেন।
ফলে তার বাইরে গিয়ে তারা নাগরিকত্ব কি করে দেবেন? কিন্তু তারা যেটা করেছে, সমস্ত জায়গাতে আজকে এই নাগরিকত্বের ব্যাপার নিয়ে একটা চাপ সৃষ্টি হচ্ছে। আপনারা যাচ্ছেন, জানেন, ওই কিছু কিছু টেলিফোনিক কথাবার্তা আপনারা শুনেছেন, যেটা মানিক ফকির বাজিয়ে শুনিয়েছে, ওইটা আমার কাছেও আছে। আমাদের দিয়ে যেহেতু বলেছে এই কত কথোপকথন গুলো আপনারা এক্ষুনি বলবেন না, আমরা বিপদে পড়ে যাব। আমি করিনি, মানিক ফকির করে দিয়েছেন। আমি করে দেওয়াটাকে আমি বলছি না, করেছে বলে অনেকে জানতে পেরেছে। কিন্তু আমাদের পক্ষে একটু মুশকিল হয়ে যায়, আমাদের যখন বলে, নিজেদের লোকজন যখন বলে এটা করবেন না, আমরা করিনি। কিন্তু আমরা জানি মানিক ফকির যেটা করেছে ওটার মধ্যে মিথ্যে কিছু নেই, ওইটাই ঠিক। সমস্ত দেশ জুড়ে মুসলমান আছে, হিন্দুদেরও ধরপাকড় হচ্ছে, তাদের কাগজপত্র নেওয়া হচ্ছে। এবার চাপ সৃষ্টি করে বলছে দরখাস্ত করো। দরখাস্ত করে কি হবে আমরা জানি না, মানুষ তবুও সহজ না। আজকেও 2-3 জন সকালে টেলিফোন করেছেন অন্য প্রদেশ থেকে, যে কাকু করবো কিনা। আমি বললাম আইন কানুন এই আছে, কি করবেন না করবেন সেটা আপনারা ডিসিশন নিন। ডিটেলস ব্যাপারটা বুঝিয়ে বললাম। তো এরকম অবস্থাটা চলছে। আর একটা ব্যাপার দেখুন, এই যে শান্তনুকে বলে দিচ্ছে যে দরখাস্ত করলেই হয়ে যাবে, আর ঠিক তার পাশেই সমস্যাগুলো কিন্তু প্রত্যেকটা জায়গাতে ডাবল ইঞ্জিন সরকার। গুজরাটে নাগরিকত্বের সমস্যা, ডাবল ইঞ্জিন সরকার। রাজস্থানে এক্ষুনি যেটা খুব মারাত্মক ভাবে চলছে, ডাবল ইঞ্জিন সরকার। মধ্যপ্রদেশে খুব ঝামেলা চলছে, ডাবল ইঞ্জিন সরকার। আসামে এই ঝামেলা চলছে, ডাবল ইঞ্জিন সরকার। ফলে প্রত্যেকটা জায়গাতে যেখানে ডাবল ইঞ্জিন সরকার, সেই জায়গাতেই উদ্বাস্তুদের সমস্যা হচ্ছে। আর এখন মুসলমানদের ধরে বর্ডারে নিয়ে যাচ্ছে, আর হিন্দুদের বলছে তোমরা দরখাস্ত করো। তার মানে কি, দরখাস্ত করে এটা একটু টাইম নিচ্ছে। মুসলমানদের চ্যাপ্টারটা পার হলে হিন্দুরা দরখাস্ত করে নিশ্চিন্ত থাকবে, সমস্ত ডাটাগুলো গভর্নমেন্টের ঘরে পৌঁছাবে। তাহলে আমরা এদের সদিচ্ছা সম্পর্কে আমাদের সন্দিহান। আমরা ভালো কিছু করতে পারে মনে করি না। হয়তো এই ডাটাগুলো এক জায়গায় করে এই মুসলমানদের তাড়ানোর পরে, মুসলমানদের উপর অত্যাচার করার পরে এইগুলো ধরবে, এরকমও লোকে ভাবছেন। এরকম ভাবছেন না মানুষ, এই নাই। ধরুন 1000 লোককে তারা পাঠিয়েছে, এবং ওই হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু পরিষ্কার বলছেন, যেটা এই অমিত শাহের কথার সাথে একদমই মেলে না। উনি বলছেন আমার এখানে যা আসবে আমরা এনকোয়ারিতে পাঠাবো কাগজপত্র ভেরিফিকেশন আমরা বাংলাদেশে পাঠাবো, তার আগে কাউকে নাগরিকত্ব দেবো না। তিনিও বিজেপির নেতা, আসামের মুখ্যমন্ত্রী, ইনিও স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা কার কথা বিশ্বাস করব? ফলে মানুষ কনফিউজড, এবং এরা মানুষকে এইভাবেই বিভ্রান্তির মধ্যে ফেলে রেখে চাপ দিয়ে ভোট আদায় করে নিতে চাইছে। 1000 লোকের বেশি বা 950 মানুষকে পুশব্যাক করেছিল। আজকে আনন্দবাজার পরে আপনি যারা আমার কথা শুনছেন, কারোরই কোনো দ্বিমত আছে যে এইটা সরকারি দাদাগিরি? একটা নিয়ম আছে, যদি বাংলাদেশি হয় বাংলাদেশের সাথে কথা বলে তারা সেখানে ভেরিফাই করবে তাদের দেশের লোক কিনা, তারপরে তারা নিয়ে নেবে। কোনো কিছু না করে রাতের অন্ধকারে বর্ডারে ওই যে লাইট রয়েছে, আলো নিভিয়ে দিয়ে এই লোকগুলোকে বেড়ার পাশে ঠেলে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে ওরা নিচ্ছে না। এবার ওরা যখন আবার এদিকে ঠেলা দিচ্ছে, তখন ভারত কি বলছে? তখন ভারতের অফিসিয়ালদের ভাষ্যটা শুনেছেন, এটা গভর্নমেন্ট যদি এইরকম মিথ্যে কথা বলছে বাংলাদেশিরা ভারতে ঢোকার চেষ্টা করেছিল, তাই আমরা বাধা দিয়েছি, গুলি চালিয়েছি। 5 ঘন্টা আগে তারাই ঠেলে ঢুকে দিয়েছে ওদিকে। অথচ এরকম নির্জলা মিথ্যে কথা বলছে। অফিসাররা বলছে কেন? অফিসাররা বলছে ওই মোদী সাহেবরা চাপ দিচ্ছেন বলেই এই কথা বলতে বাধ্য হচ্ছেন। এই যে অনিল চৌহান আজকে কোয়ালালামপুরে গিয়ে বলছেন কেন? এতদিন পরে বলছেন কেন? এতদিন বলতে পারেননি কেন? এটা ওই চাপ ছিল বলেই বলতে পারেননি। আর এরা তো ভদ্রলোক মানুষ, লেখাপড়ার জন্য চাকরি বাকরি করেন, তারা তো বেশিক্ষণ মিথ্যে কথা বলতে পারেন না। আর এই মোদি বা অমিত শাহ এরা তো প্রতিষ্ঠিত মিথ্যাবাদী, এদের মিথ্যে কথা বলতে কিছু পারবে না, কিন্তু তারা বেশিক্ষণ পারেন না।
কিন্তু চাকরি করতে হবে তাদের নির্দেশে, অনেক কথায় চেপে যেতে হচ্ছে, মিথ্যে বলতে হচ্ছে, এই সমস্ত চলছে। ফলে এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। আমি গত 2-3 দিন আগে এই বাগদাতে একটা জায়গায় গিয়েছিলাম, আমার এক আত্মীয় বাড়িতে একটা নিমন্ত্রণে, বাগদা ব্লকে। সেখানে গিয়ে শুনলাম যে একটা গ্রামে শুনলাম প্রায় 100 থেকে 125 জন আছে একটা গ্রামে, আর প্রত্যেকটা গ্রামে 10টা 20টা 25টা 50 জন তাদের নামের এরকম বড় তালিকা করে নিয়ে লোক যাচ্ছে, মানে পুলিশের লোক গিয়ে সেই ঠিকানায় ওই লোক আছে কিনা, মানে এইটা করেছে, বা ওই বর্ডার থেকে যারা পাসপোর্ট নিয়ে এদেশে ঢুকেছে, ঢোকার সময় ওখানে যে ঠিকানা লিখেছে সেই ঠিকানায় তিনি বসবাস করেন কিনা। এটা 20 বছর আগে যারা এসেছেন, 20 বছর আগে বর্ডার পার হয়েছেন, সেরকম লোকেরও তালিকা রয়েছে। এই তালিকা তারা তৈরি করছেন। তার মানে যারা এখন থেকে 20-25 বছর আগে যে পর্যন্ত আর কম্পিউটারে ওরা এইগুলো ঢুকিয়েছে, সেটা 20-25-30 বছর হতে পারে, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এসেছেন, মানে বাংলাদেশের নাগরিক, এই দেশে বসবাস করছেন, তাদের এবার খোঁজাখুঁজি আরম্ভ করছে। আমার আত্মীয়ের বাড়িতে একটা নাম নিয়ে গেছিল, তিনি যা বললেন, তা সেই নামের একজনকে তিনি চেনেন, বলেছেন আমি চিনি। তার বাংলাদেশে যে ঠিকানা লিখেছে ওখান থেকে কালেক্ট করেছে, বর্ডার থেকে। তিনি বলেছেন ওই গ্রাম চিনি, মানে তার বাড়ি ওই এলাকায় ছিল, তিনি চেনেন। কিন্তু তারপরে যখন ডেট অফ বার্থের কথা বলছে, তখন দেখছে 20-25 বছরের ফারাক। তখন উনি বুঝলেন যে সেই লোকটা, মানে উনি যাকে চেনেন আর এই যার খোঁজ হচ্ছে, তিনি এক ব্যক্তি নন। তো যাই হোক, নট ফাউন্ড লিখে নিয়ে আসলেন যে তাকে পাওয়া গেল না। কিন্তু নট ফাউন্ড মানে কি নট ফাউন্ড, তাকে পাওয়া যাবে না? পাওয়া যাবে, ওই ঠিকানাতে পাইনি। এইবার ওখানকার যে বায়োমেট্রিক আছে, সেই বায়োমেট্রিক ধরে কম্পিউটারে তারা চেক করবে, করলেই দেখা যাবে ও যদি এখানে আধার কার্ড করে থাকে, তাহলে তিনি ধরা পড়ে যাবেন, সেখানে তার ঠিকানা আছে। ফলে এই যারা এসেছেন 20-25 বছর ধরে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখানে এসেছেন, তারা কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন, এবং অ্যাট প্রেজেন্ট সেটা চলছে। আসলে গভর্নমেন্ট গোটাটা একসাথে ধরছেন না, ওই পিস করে করে, অংশ করে করে এখন কিন্তু যেটা চলছে এইটা কিন্তু চলছে। ফলে এইসব ব্যাপারগুলো আপনারা সাবধান হন। আর আমি এই কথাগুলো এই কারণে বলছি যে আমার এই যে কমেন্ট করে আমার ভিডিওগুলোতে, তাতে দেখতে পাচ্ছি যে এর মধ্যে বহু লোক আছেন যারা বিজেপি করেন। ফলে আমার কথা অনেকের পছন্দ হচ্ছে না। তা আমি তাদের বলি, তাদের আবার আমার ভিডিওটা দেখেন কেন? কারণ তাদের নাগরিকত্বের ব্যথাটা আছে, নাগরিকত্বের ব্যথা আছে। তারা যেটা মন্তব্য করেন, তারা এটাই বলেন যে আপনি যেভাবে আইন ধরে ধরে বলেন, তাতে আমরা খানিকটা বুঝতে পারি আমাদের নিজের অবস্থান কি, কতটা আমাদের পক্ষে, কতটা বিপক্ষে। অন্য যারা ভিডিও করে তারা এরকম করে বলেন না, যে কারণে দেখেন কিন্তু তারা পছন্দ করছেন না, দেখেন কিন্তু বলছেন যে আপনার এই কথাগুলো আমাদের পছন্দ হচ্ছে না। তা আমি তাদের বলি যে একটু ভেবে দেখুন, কংগ্রেস সমস্যা করেছে পুনর্বাসন নিয়ে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের লোকজনের সাথে, বাঙালি অবাঙালিদের সাথে বৈষম্য করেছে, কিন্তু তারা নাগরিকত্ব নিয়ে কখনো সমস্যা করেনি। নাগরিকত্বের সমস্যাটা কিন্তু বিজেপি করেছে 2003 সাল থেকে শুরু করে আজকে এই পর্যন্ত। এই যে 2025-এ দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025, সেখানে এইবার এসে শাস্তির ব্যবস্থা করলো। আপনি একটা প্রাইমারি স্কুলের সার্টিফিকেট নিয়ে পাসপোর্ট করেছেন, চাকরি পেয়েছেন, বা অন্যান্য যা যা করেন, সার্টিফিকেটটা আসলে আপনার জন্ম ওপার বাংলায়, ওই প্রাইমারি স্কুল সার্টিফিকেট দিয়ে প্রমাণ করেছেন যে আপনার জন্ম এখানে, এগুলো তো হয়েছে। এই আইনে বলেছে সার্টিফিকেটটা যে দিয়েছে তারও শাস্তি, আপনার তো হবেই। ওই ফলস সার্টিফিকেট নেওয়ার জন্য যিনি দিয়েছেন তারও শাস্তি। বাংলাদেশ থেকে মানুষ আসেন, আত্মীয় স্বজনও আসেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে কোনো আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে যদি থাকে, আপনার বাড়িতে যদি থাকে, তাহলে তার তো শাস্তি হবে। ওই যে 7 বছর জেল বা 10 লাখ টাকা জরিমানা বা উভয় শাস্তি, সেটা আমারও হবে, যেহেতু আমার বাড়িতে আমি জায়গা দিয়েছি। কারা করেছে আইন? ওই যে 4টে আইন এক জায়গায় করে বিজেপি যেটা করেছে, আরো কঠোর করেছে।
কোথাও লুকানোর জায়গা নেই। যে ব্যবস্থা করেছে এগুলো কংগ্রেস করেনি, বা আগামী দিনে কোনো সরকার করবে কিনা জানি না, সেটা তো জানি না, করতে পারে নাও করতে পারে, কিন্তু এরা করেছে। ফলে যারা করেছে তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। এবং আজকে দেখবেন একটা ভাষ্য তৈরি হয়ে গেছে। আগে সাধারণত এখানকার লোকজন যারা, তারা কিন্তু উদ্বাস্তুদের বিপক্ষে কিছু বলতেন না, মানে ঘটিদের কথা বলছি, এখন কিন্তু এটা লিখছেন। এর মধ্যে দিয়ে এবার করতে করতে একটা ভালো অংশের মানুষ যখন এই উদ্বাস্তুদের বিরুদ্ধে চলে যাবে, তারপরে দেখবেন বিজেপি ওইটাকেই হাওয়া দেবে। বিমল শঙ্কর নন্দ বোধহয় বিজেপির ওই যে টিভিতে বসেন, আমি ব্যক্তিগতভাবে একটা দুটো ওই বিতর্ক সভা আলোচনা সভায় তার সাথে গেছি, শুনেছি। উনিও বলেছেন, আমিও বলেছেন। লাস্ট একটা রানাঘাটে তিনি আজকে একটা ভিডিও দেখছিলাম, তিনি পরিষ্কার বলছেন যে আইন অনুযায়ী যারা নাগরিক নন তাদের দেশ থেকে তাড়াতে হবে, কারণ তারা আমাদের এখানে এসে চাকরি বাকরি সুযোগ সুবিধার ক্ষেত্রে ভাগ বসাচ্ছে। এই কথা কিন্তু 2 বছর আগে কেউ বলতেন না, এবং ইনি বিজেপির নেতা, বিজেপির বড় নেতা, বোধহয় বিজেপির মুখপাত্র হয়ে কথা বলেন টিভিতে, সেটা তো একটা বোধহয় দমদমে দাঁড়িয়েছিলেন ব্রত বসুর বিরুদ্ধে না কোথায় এখানে একবার দাঁড়িয়েছিল। তো তারা এখন এই কথা পরিষ্কার করে বলছেন, এবং আইন টাইম সম্পর্কে যেটা বলছেন ভুলভাল বলছেন অধ্যাপক মানুষ, সেটা বাদ দেন। মানে আসলে বিজেপি করতে গেলে তো আর বুদ্ধি যুক্তি অনুযায়ী কথা বলা যায় না, বোকা বনে যেতে হয়, যা পার্টি বলে দেয় তাই বলে বেড়াতে হয়। ফলে আপনারা এই গোটা ব্যাপারটা দেখে, এই অপারেশন সিঁদুর দেখে ভুলে যাবেন না, বরং আপনি একটু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একটু দেখুন যে বিজেপি আপনার পক্ষে না আপনার বিপক্ষে, তারা দেশের পক্ষে না দেশের বিপক্ষে। এইটা আপনারা খোলা মনে এটা বিচার করুন, এবং এটা একটা সিদ্ধান্ত আপনারা টানুন। আপনাদের এই কথাগুলো বলে এখানে আমার আজকের এই ভিডিওটা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার।